আসসালামু আলাইকুম। কেশবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আমি আজকের ক্লাসে তোমাদের প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়, একটা ভালো প্যারাগ্রাফের কি কি কোয়ালিটি থাকতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। প্যারাগ্রাফ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুই পেপারেই তোমাদের লিখতে হবে। ফার্স্ট পেপার টপিকগুলো সাধারণত ফার্স্ট পেপার বই সম্বন্ধীয় হয়, আর সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ সাধারণত ডেসক্রিপটিভ বিভিন্ন আইটেমের উপর হয়ে থাকে। তোমাদেরকে প্যারাগ্রাফ যেহেতু দুই পেপারে লিখতে হয়, তাহলে এটার উপর একটু জোর বেশি দিতে হবে। এটা আমরা অনেক ছাত্রছাত্রী দেখি এটা মুখস্থ করে, না বুঝে, বাংলা না বুঝে মুখস্থ করে। এতে করে হয় এটা তারা মুখস্থ পরীক্ষার হলে সম্পূর্ণ লিখতে পারে না, ভালোভাবে লিখতে পারে না, ভুলে যায়। আবার সবাই এক বই থেকেই অনেকেই মুখস্থ করে, এতে করে নাম্বারটা বেশি পাওয়ার সম্ভাবনা কমে যায়। তুমি যদি প্যারাগ্রাফটা নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, তাহলে মাথার মুখস্থের উপর যে চাপটা পড়ে, এই চাপটা অনেকটাই কমে যায় যদি নিজে বানাই লেখো। আর যদি মুখস্থ করো, তে কয়েকটা সমস্যা হয়। না লিখে পরীক্ষার হলে ভুলেও যেতে পারো, সময় নষ্ট হয় অনেক। তাহলে আজকে তোমাদের আমি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, ভালো প্যারাগ্রাফের কি কি কোয়ালিটি থাকে, কি কি এলিমেন্ট থাকে, সেই নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমি তোমাদের হোয়াইট বোর্ডে প্যারাগ্রাফের কিছু এলিমেন্ট লিখেছি, তোমরা এগুলো একটু খেয়াল করো। তোমাদের প্রথমে একটু বলে নেই, প্যারাগ্রাফটা হবে এক প্যারাতে। একটা প্যারা মানে যেখানে ফুলস্টপ হবে একটা সেন্টেন্সের শেষে, ফুলস্টপ, ওইখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু করতে হবে। যদি একাধিক প্যারা করো, তাহলে তোমাদের প্রথম প্যারাতে যে বিষয় নিয়ে লেখবা, যতটুকু লেখবা, সেই প্যারার উপর নাম্বার আসবে। পরবর্তী যতটুকুই লেখো না কেন, সেটার উপর নাম্বার দেওয়া হবে না। তাহলে খেয়াল রাখতে হবে প্যারাগ্রাফ যাতে এক প্যারাতে হয়, তাহলে তুমি নাম্বার পাবে। আর না হলে নাম্বার কিন্তু ফুললি পুরাটা আসবে না। তো তাহলে চলো আমি প্যারাগ্রাফ নিয়ে একটু আলোচনা করি। দেখো, বলছে আমি হাউ টু রাইট এ গুড প্যারাগ্রাফ, কিভাবে একটা ভালো প্যারাগ্রাফ লিখতে হয় বা লেখা যায়। এখানে দেখো, তোমাদেরকে আমি একটা ছবি দিয়েছি। কিসের ছবি এটা? একটা বার্গারের ছবি। প্যারাগ্রাফটাকে আমি বার্গারের সাথে তুলনা করবো আজকে। বার্গারের বিষয়টা হচ্ছে, উপরে একটা ব্রেড এবং নিচে একটা ব্রেড, মাঝখানে কয়েকটা স্তর থাকে। কিন্তু বার্গারের কয়েকটা স্তর, যেমন উপরে একটা ব্রেড, মাঝখানে বাটার থাকে, ভেজিটেবল থাকে, আর অনেক বিষয়, বিফও থাকে, এবং নিচে আরেকটা ব্রেড দ্বারা এটাকে সাজানো হয়। ঠিক একই রকম এই প্যারাগ্রাফটা যদি আমি এভাবে তুলনা করি, তুমি টপিক সেন্টেন্স প্যারাগ্রাফে এবং শেষে কনক্লুশন, এই দুইটা সেন্টেন্স দ্বারা প্যারাগ্রাফটাকে বন্ধ করতে হবে তোমার। একটা টপিক সেন্টেন্স প্যারাগ্রাফের জন্য অত্যন্ত জরুরি বিষয়। টপিক সেন্টেন্সটা যাতে অ্যাট্রাকটিভ হয় এবং সহজেই নোটিশেবল হয়, সেটা তোমার খেয়াল রাখতে হবে। যে বিষয় নিয়ে তুমি প্যারাগ্রাফ লিখবা, সেই বিষয়টা যেন টপিক সেন্টে অবশ্যই থাকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে টপিক সেন্টেন্সটা ইন্টারেস্টিং হইতে হবে এবং নোটিশেবল হইতে হবে। এবং কি বলছি, এবং শেষে কনক্লুশন, এই কনক্লুশনটা এটা সামারি হবে না,
এবং এমন কিছু নতুন আইডিয়া দ্বারা তোমাকে টপিক কনক্লুশন শেষ করতে পারবে না। যদি নতুন কোনো আইডিয়া দাও তাহলে প্যারাগ্রাফের মানটা কমে যাবে। যে আইডিয়াগুলো দিচ্ছ সেই আইডিয়ার উপর এটার একটা কনক্লুশন টানতে হবে। কনক্লুশনটা সাধারণত যে তোমার এই মতামত পেশ করার একটা উপায় বা এটা একটা সেন্টেন্স, তুমি তোমার নিজের মতামত পেশ করবে। তবে ফার্স্ট পারসন আই ব্যবহার করা যাবে না, উই ব্যবহার করতে পারো, আই কখনো ব্যবহার করা যাবে না। তাহলে চলো আমি প্যারাগ্রাফের বিষয় নিয়ে আলোচনা করি। টপিক সেন্টেন্স, প্রথমত টপিক সেন্টেন্স, সেটাকে কি বলছি, ইন্টারেস্টিং হতে হবে। ধরো আমি ইংলিশ একটা প্যারাগ্রাফ, নেসেসিটি অফ ইংলিশ, এটার উপর যদি আমি প্যারাগ্রাফটা লেখা শুরু করি তাহলে টপিক সেন্টেন্সটা কি হবে? তুমি প্যারাগ্রাফ লেখার আগে নিজে একটু চিন্তা করবা, ওই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবা, যেটাকে বলা হয় ব্রেইন স্টর্ম। ব্রেইন স্টর্ম আগে তোমাকে করতে হবে, একটু চিন্তা করতে হবে প্যারাগ্রাফের বিষয় নিয়ে। হুটহাট লেখলা তাহলে কিন্তু প্যারাগ্রাফের মানটা ভালো নাও হইতে পারে। তাহলে আগে একটু বিষয়টা নিয়ে চিন্তা করবা। টপিক সেন্টেন্স ধরো আমি যেটা বলছি যে ইংলিশ নিয়ে তোমার প্যারাগ্রাফ আসছে, নেসেসিটি অফ ইংলিশ বা ইংলিশ, ইম্পর্টেন্স অফ ইংলিশ, এটার সেন্টেন্সটা টপিকটা কীরকম হইতে পারে? বেশিরভাগ স্টুডেন্টস কি লিখবে সেন্টেন্সে, যে ইংলিশ ইজ আওয়ার মাদার, ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথবা ইংলিশ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। তবে আরেকটু ইন্টারেস্টিং করলে কীরকম হয়, যেমন মাই ফেভারিট সাবজেক্ট, favorite subject is English. My favorite subject is English. এটা দিলে একটু ইন্টারেস্টিং মনে হয় আমার কাছে, কারণ এটা খুব কম স্টুডেন্টরাই এটা ইউজ করবে। আর তুমি যদি এই সেন্টেন্সটা লেখো, আমার মনে হয় শিক্ষক যে পরীক্ষক খাতা দেখবে তারও একটু ভালো লাগবে, কারণ বেশিরভাগ স্টুডেন্টই ইংলিশকে ভয় করে, ইংলিশ তাদের ফেভারিট না, কঠিন সাবজেক্ট। তো এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট দেওয়া যাবে। অথবা ওগুলা লেখলেও যে নেসেসিটি অফ ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এটা লেখলে যে নাম্বার কমে যাবে এরকম না, ওইটাও ভালো সেন্টেন্স, ভালো টপিক সেন্টেন্স। তবে আমার মতে আমি একটু আলাদা করলাম, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। তারপর কি, সাপোর্টিং আইডিয়া। যেমন এইখানে দেখো বার্গারে এই ব্রেডের মাঝখানে কিছু জিনিস থাকে, ভেজিটেবল থাকে, বাটার থাকে, এইগুলা আমি সাপোর্টিং আইডিয়ার মাঝখানে তুলনা করলাম। সাপোর্টিং আইডিয়া, সাপোর্টিং সেন্টেন্সেস গুলা একাধিক হবে। তোমাকে সেন্টেন্স তো এটাতে 10 নাম্বার থাকে প্যারাগ্রাফে, এটা একটু তোমাকে ইলাবোরেট করতে হবে। এক পৃষ্ঠার মাঝখানে এটা ওয়ার্ডও দেওয়া থাকে, তোমার প্রশ্নে হয় 100 ওয়ার্ড অথবা 150 ওয়ার্ড, এর মাঝখানে তোমাকে লিখতে হবে। তাহলে এত ছোট হলেও আবার চলবে না, 1-2টা সেন্টেন্স মাঝখানে রেখে দিলেই ছোট হয়ে যাবে না। সাপোর্টিং আইডিয়ার মাঝখানে তুমি এটাকে ইলাবোরেট করতে পারো, একটু বড় করতে পারো। সাপোর্টিং আইডিয়া একাধিক হতে পারে এবং তাদের প্রত্যেকটা সাপোর্টিং আইডিয়ার মাঝখানে তুমি আরও একটা বড় করতে পারো প্যারাগ্রাফটা। তাহলে তোমাকে সাপোর্টিং আইডিয়া, আর সাপোর্টিং আইডিয়াগুলো তুমি ফার্স্ট, সেকেন্ড, মোরওভার, ইন এডিশন, ফার্দার মোর, এগুলো দ্বারা যোগ করবে। তাহলে প্যারাগ্রাফের কোয়ালিটিটা একটু ডেভেলপ হবে, ভালো হবে। সাপোর্টিং আইডিয়াগুলা এগুলো দ্বারা যোগ করো, ফার্স্ট, সেকেন্ড, এগুলোর পরে অবশ্যই কমা দিবা। তারপরে দেখো আমি এখানে দেওয়া রাখছি একাধিক সাপোর্টিং আইডিয়া দ্বারা তুমি প্যারাগ্রাফটা লিখবা। তারপরে একেবারে যাই আমি কনক্লুশন। আমি এটাকে সবার শেষের এই ব্রেডটা দ্বারা সাথে তুলনা করতেছি। যদি 2টা ব্রেড দ্বারা এটাকে বন্ধ না করা হয় তাহলে খাবারটা এলোমেলো হয়ে যেতে পারে। কারণ প্যারাগ্রাফটাও ঠিক একই রকম, টপিক সেন্টেন্স এবং কনক্লুশন সেন্টেন্স, এটা দ্বারা এটাকে আবদ্ধ করতে হবে। কনক্লুশনটা কি হবে, তুমি এখানে
অ্যাজ রিজাল্ট, ইন ফাইন, ইন কনক্লুশন, এগুলো দ্বারা তুমি শুরু করতে পারো। এখানে আই থিঙ্ক এভাবে না শুরু করে তুমি উই, ইন ফাইনালি, ইন ফাইন উই ক্যান সে দ্যাট, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট, এভাবে শুরু করতে পারো। অর্থাৎ তোমাকে এখানে নিজের মতামতটা পেশ করার একটা সুযোগ আছে এখানে। এই যে এতক্ষণ বললা, এতক্ষণ যে লিখলা প্যারাগ্রাফ, যে বিষয়গুলো লিখলা তার উপর একটা মতামত পেশ করবা। এটা 2 সেন্টেন্স 3 সেন্টেন্সের মাঝখানে তুমি শেষ করতে পারো। তাহলে প্যারাগ্রাফের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এখানে তুমি আগের কোনো নতুন আইডিয়া প্রকাশ করবা না। নতুন আইডিয়া প্রকাশ করলে এটা আবার প্যারাগ্রাফের নতুন বিষয় এখানে চলে আসে। তাহলে তোমাকে কনক্লুশন এবং টপিক সেন্টেন্স এই দুইটার উপর একটু বেশি নজর দিবা, তাহলে প্যারাগ্রাফের মানটা আরো ভালো হবে। তাহলে প্যারাগ্রাফ এটা শুরু থেকে এখানে যদি মুখস্থর উপর না ছেড়ে দেয়া, মুখস্থ জিনিসটা আমি বলি অন্যের উপর ধার করা জ্ঞান। কারণ এটা তো অন্যে লেখছে, তোমার বইয়ে লেখা আছে, সেটা তুমি মুখস্থ করতেছো, ধার করে তুমি লিখতেছো। এই জিনিসটা আমি অ্যাভয়েড করতে বলি। নিজে লেখার চেষ্টা করো, নিজে বানানোর চেষ্টা করো, যে কোনো বিষয় নিয়ে লেখার চেষ্টা করো। তাহলে এটা ধার করা হলো না। কারণ ধার করা জিনিস এটা কিন্তু ফেরত দিতে হয়। আর তুমি যদি নিজে থেকে সৃষ্টি করো, নিজে থেকে তৈরি করো, তাহলে এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোমার উপকার হবে। মাথার চাপটাও কমে যাবে, মুখস্থের যে চাপটা আছে এটা অনেকটাই কমে যাবে। তাহলে শুরু করো নিজে লেখা, একটু একটু করে লেখার চেষ্টা করো। আর এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো, যে টপিক সেন্টেন্স। আর মাথা যেটা বলছে ব্রেনস্টর্ম, ব্রেনস্টর্ম, মাথায় তোমার মাথাটা কাজে লাগাইতে হবে। মাথা কাজে না লাগাইলে আসলে পড়ালেখার প্রকৃত যেটা নিজে থেকে মাথার নিজে থেকে সৃষ্টি করা সেটা আসলে হয়ে ওঠে না। তাহলে ব্রেনস্টর্মটা, মাথার থিঙ্কিং অ্যাক্টিভিটিটা, এটা তোমাকে করতে হবে। তাহলে প্যারাগ্রাফ নিয়ে আজকের এই ক্লাসটা করলাম। প্যারাগ্রাফ একটু একটু করে লেখার চেষ্টা করো আর বিষয়গুলো একটু মাথায় রাখবা। আল্লাহ হাফেজ।